আমার নাম মোর্শেদ। আমি এখন ইউএনডিপিতে আছি, ইউএনডিপি বাংলাদেশে আছি হেড অফ পলিসি হিসাবে। তবে এই আইটি সেক্টরে আমার ইনভলভমেন্ট বেশ অনেক দিনের। 81-এ আসাদুর রহমান একজন খুব যুবক, সে ইউনিভার্সিটির ফর্ম আনার জন্য উনি ইউনিভার্সিটিতে যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যান্ড দেন অ্যাক্সিডেন্টে ওনার মাথায় আঘাত পায়, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরের ডাক্তাররা চিকিৎসার শেষে বলল যে এর রিকভারিটা অনেক স্লো হবে এই ভদ্রলোকের। সো তখন অল্টারনেট হিসাবে উনি আর নর্মাল যে লেখাপড়ার যে আমরা যেরকম করি সেরকম ওইদিকে না যেয়ে একটা ট্রেড কোর্সে ভর্তি হলেন সিঙ্গাপুরে। তখন কম্পিউটার সিঙ্গাপুরেও নতুন। সো উনি সিঙ্গাপুরে একটা কোর্স করলেন, 82-তে ঢাকায় ফেরত আসলেন। 82 শেষের দিকে আসার সময় একটা কম্পিউটারও নিয়ে আসলেন সাথে করে। তখনকার দিনে আটারি 64, আটারি 16 16K কিলোবাইট মেমোরি একটা আটারি কম্পিউটার, যেটা ওই টিভিতে লাগিয়ে চালাতে হতো। অ্যান্ড দেন উনি ঢাকায় আসার পরে ইয়ে সিএসএল এ কিছুদিন আরও কিছু কোর্স করলেন, কিছু ক্লাসও নিলেন সিএসএল। তারপরে উনি নিজেই একটা কম্পিউটার স্কুল দিলেন, কনসেপ্ট কম্পিউটার নেটওয়ার্ক। 83-র অগাস্টের দিকে ওপেন হলো স্কুলটা। সো এবং তার তখন ওই একটা কম্পিউটার দিয়েই 10-12 জন করে লোকের 10-12 জন ছাত্রছাত্রীর ট্রেনিং হতো। আমি ছবিটা দেখেছি, মনে আছে যে আসাদুর রহমান সাহেব ট্রেনিং দিচ্ছেন একটা কম্পিউটারে, সামনে মনিটর, একটা টিভি, একটা ছোট 14 ইঞ্চি সাদা কালো টিভি, তার পেছনে 12 জন লোক। সো এইটির পুরাটা সময়ই, মানে আমি যদি 80 থেকে 89 এই সময়টা বলি, এই সময়ে কনসেপ্ট ওয়াজ এ ফেনোমেনা দ্যাট ক্রিয়েটেড এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস যারা কম্পিউটার দেখছে, শিখছে, কম্পিউটার নিয়ে কথা হচ্ছে। এবং এদের সবাই যে, যারা শিখছিল সবাই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন করার জন্য শিখছিল তা না। আমার মনে আছে আমার একটা ক্লাসে আমি প্যাসকাল শেখাচ্ছিলাম। প্যাসকাল একটা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ যেটা প্রোগ্রামারদের দরকার হয়। সেই ক্লাসে আমার মনে আছে একবার এক বয়স্ক ভদ্রলোককে দেখলাম, জিজ্ঞেস করলাম উনি কী করেন, আমি জানলাম উনি রিটায়ার্ড ডিআইজি। তাকে জিজ্ঞেস করলাম যে আপনার তো আসলে প্যাসকাল লাগবে না। তো উনি আমাকে, মজা কথা, উনি বলেছিলেন যে না না, আমি দেখলাম যে আপনারা 6 সপ্তাহে ল্যাঙ্গুয়েজ শেখান, ওটা 6 সপ্তাহের কোর্স ছিল। তা আমি দেখলাম অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে তো 6 মাসেও হয় না, আমি ফ্রেঞ্চ শিখতে গেলে আমার 6 বছর লাগে। তো আপনারা কী ল্যাঙ্গুয়েজ শেখান, ওইটা একটু আগ্রহ আমার, যে 6 সপ্তাহে কী ল্যাঙ্গুয়েজ শেখাবেন। যে উনি পরে বুঝেছিলেন যে এই ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ না, বাট স্টিল এরকম অনেকের তখন যারা ঠিক কম্পিউটারের ইমিডিয়েট ব্যবহার ছিল বলে শিখতে এসছেন তাই না, আগ্রহ থেকে যে কম্পিউটার কী জিনিস, এখান থেকে কী সুবিধা নেওয়া যায়, ওই আগ্রহটা ছিল। সো ওই 80-র দশকে বা ওই 80 থেকে 80-র পুরাটা 10 বছরে যদি বলি, একটা হচ্ছে কনসেপ্টের, এবং কনসেপ্টের পরপরই বেশ কিছু ছোট ছোট স্কুল, ছোট বড় স্কুলের বিকাশ, এটা একটা বড় অংশ দেখি আমি। আরেকটা মেজর মাইলস্টোন হচ্ছে বিজয় বাংলা ফন্ট। এইটা আমার যদ্দূর মনে আছে 88-এর ডিসেম্বর বা 89-এর জানুয়ারি, এরকম কোনো একটা দিনে প্রথম এইটা নিয়ে আমরা জানতে পারলাম যে ম্যাকিনটসে যে বাংলা ফন্ট, সেটা একটা বিজয় ফন্ট আছে, যেটা অন্যান্য ফন্টের চেয়ে সোজা, এবং কম্পিউটারে বাংলা ডিটিপি করা যায়, ডেস্কটপ পাবলিশিং করা যায়। সো 90-র এই প্রথম মাইলস্টোন, যেটা আমি যদি বলি যে 90-তে অফকোর্স তখন ব্যবসা, মানে 90-র পরে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশ ফিরে আসার পরে মার্কেট ওপেনিং হলো, আমাদের আমাদের যোগাযোগ, আমাদের ব্যবসা বাণিজ্য বিদেশের সাথে বাড়লো। আর তার সাথে যেটা হলো যে ডিটিপি, মানে এই প্রসারটার একটা জায়গা হলো 91-এর 90s-এ ডিটিপির ব্যবসার প্রসার। আমার যদ্দূর মনে পড়ে কম্পিউটারের প্রথম সফল মাস বিজনেস যদি বলি, যে এর আগে কম্পিউটারের যত ব্যবসা ছিল 80-র দশকে, যেমন বললাম কম্পিউটার স্কুল ছিল,
খুব ছোট আকারে কম্পিউটার সফটওয়্যারের দু একটা প্রতিষ্ঠান ছিল। ইনফ্যাক্ট আমরা কনসেপ্ট থেকেও 2-3টা সফটওয়্যার করেছি 80 দশকে। কিন্তু 90-এ ডিটিপি একটা বিরাট ব্যবসা হয়ে দাঁড়ালো। যে ছোট ছোট একটা দোকান, যেখানে একটা কি দুইটা ম্যাকিনটশ, বড় প্রিন্টার হয়তো সবার নাই, ছোট একটা প্রিন্টার ড্রাফট প্রিন্ট আউট নিয়ে ফাইনাল হলে বড় প্রিন্টার যে দোকান আছে সেখানে যে বড় প্রিন্ট আউট দাও। ইনফ্যাক্ট 92-তে কনসেপ্টেও আমরা একটা ডিটিপি সেকশন খুললাম, যেখানে দুটো ম্যাকিনটশ কম্পিউটার, একটা ভালো লেজার প্রিন্টার, একটা ড্রাফট প্রিন্টার নেওয়া হলো, যেখান থেকে আমরা পত্রিকা প্রকাশ করতাম। আমাদের পত্রিকা না, অন্যের পত্রিকা। এখানে ডিটিপি হতো, পেজ মেকআপ হতো, ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে এখান থেকে ট্রেসিংয়ে প্রিন্ট নিতাম, সেই থেকে পত্রিকা প্রকাশ হতো। এইটা একটা বড়। কিন্তু নাইনটিতে যদি সবচেয়ে বড় চেঞ্জ, সবচেয়ে বড় মাইলস্টোন যদি আইটি সেক্টরে কেউ বলতে হয়, তাহলে বলতে হবে কম্পিউটার জগতের আত্মপ্রকাশ 91-তে। 90-এর আগে যে কম্পিউটার পত্রিকা ছিল না তা না, বেশ কিছু পত্রিকা ছিল, বেশিরভাগই ইংরেজিতে ছিল, বেশিরভাগই ছিল বুয়েটের স্টুডেন্টসদের বাইর করা বা এরকমই ছিল বেশি। কিন্তু কম্পিউটার জগৎ আমার মতে প্রথম পত্রিকা যেটা একটা স্টেবল ম্যাগাজিন আকারে বাজারে আসলো, যেটার একটা শেপ, ফর্ম, সব কিছু নিয়ে আধুনিক ম্যাগাজিনের ব্যাপার ছিল, এবং এটা প্রফেশনালিজম ছিল। এর আগে যারা ছিল বেশিরভাগই শখের উদ্যোক্তা, শখের ম্যাগাজিন হিসেবে বের হয়েছিল। কম্পিউটার জগৎ 91-এ বের হওয়ার দুটো কারণে আমি বলি এটা মাইলস্টোন। এটা হচ্ছে এই প্রথম একটা ম্যাগাজিন তৈরি হলো, যেটা শুধু পত্রিকার বাইরেও এটা খুব কুইকলি টার্নড ইনটু এ প্ল্যাটফর্ম, যেখানে আমরা সারা বাংলাদেশে যারা যেখানে আইটি নিয়ে উৎসাহী ছিল, তারা ওখানে চিঠিপত্র লেখার মাধ্যমে হোক, লেখা পাঠাবার মাধ্যমে হোক, কোনো না কোনোভাবে ইনভলভ হলো। সো এই প্ল্যাটফর্ম হঠাৎ করে আমরা পেলাম যে অনেক অনেক লোক আলাদা করে যোগাযোগ করা শুরু করলাম। প্রথম পরিচয় কম্পিউটার জগতের পাতায়, তারপর আলাদা করে যোগাযোগ করা শুরু করলাম কম্পিউটার জগতে। তখন আমার মনে আছে আমরা, আমি, জাকারিয়া ভাই, সবাই আমরা রেগুলার লেখা দিতাম। আমার মনে প্রত্যেক সংখ্যাতেই একটা না একটা লেখা আমার যেত। অনেকে এরকম ছিল যারা রেগুলার লেখক হয়ে গেল কম্পিউটার জগতে। এবং কম্পিউটার জগৎ আরেকটা যেটা কাজ করলো সেটা হচ্ছে, কম্পিউটার জগৎ যেমন প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করলো বাংলাদেশে প্রথম। আমার সালটা ঠিক মনে নেই, 93 বা 93-তেই হবে। আমি যখন ওখানে সিনিয়র শাখা ছিল, ওখানে বিচারক ছিলাম এরকম। সো হঠাৎ করে কম্পিউটারকে নিয়ে যে মোবিলাইজেশন এবং নেটওয়ার্ক, জগতে বাইরে এসেও তারা হয়তো তাদের নিজেদের পত্রিকা আছে, নাহলে তারা বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে আছে। সো এটা হচ্ছে 90-এর প্রথম বড় ঘটনা। 90-তে সেকেন্ড বড় ঘটনা হচ্ছে 97-এ। হ্যাঁ, 97-এ জেআরসি কমিশন তৈরি হয়। ডক্টর জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে বেশ কয়েক সদস্য, আমি সদস্যের সংখ্যা ভুলে গেছি, এখানে একাডেমিয়ান ছিল, ইন্ডাস্ট্রির লোকজন ছিল, আমরা ইনভলভ ছিলাম বাইরে থেকে ভিতর থেকে। সো তাদেরকে বলা হলো টু কাম আপ উইথ এ সেট অফ রেকমেন্ডেশন টু টেক বাংলাদেশ ahead in IT as a sector, as a industry. এর এবং তারা 14ই সেপ্টেম্বর 1997 রেকমেন্ডেশন জমা দিল। সেটা হচ্ছে আরেকটা বড় স্টেপ। এর মাঝখানে 91-এ কম্পিউটার জগৎ এবং 97-এ জিআরসি রেকমেন্ডেশনের মাঝখানে 91 থেকে এই পুরোটা সময় কম্পিউটার জগৎ এবং এরপরে কম্পিউটার জগতের সাথে সাথে অন্য যারা বাজারে আসলো, কম্পিউটার বিচিত্রা, আর বেশ কয়েকটা ম্যাগাজিন, পিসি নেট বাজারে আসলো। তারা যেটা করলো, তারা সবাই Y2K কে সামনে রেখে, ওই ইয়ার 2000
সংক্রান্ত যে একটা হাইপ তৈরি হয়েছিল যে হাজার হাজার লাইন অফ কোড, millions of lines of code needs to be changed to accommodate Y2K, million hours of data needs to be entered to address the Y2K thing and so on. যেটা সুফল তখন ইন্ডিয়া নিয়েছে। সো পলিসিতে আমাদের প্রথম একটা এন্ট্রান্স হলো এই ডেটা এন্ট্রি, Y2K হাইপ যাই বলেন না কেন তার মাধ্যমে। আরেকটা যেটা হলো যে হঠাৎ করে কম্পিউটার শিখতে যাওয়াটা আমাদের তখনকার দিনে এইটিজের নিয়ম ছিল যে আপনি এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মাঝখানে যে সময়, সেই সময় আপনি টাইপিং শিখবেন, শর্ট হ্যান্ড শিখবেন, এবং ধারণা করা হতো যে আপনি শর্ট হ্যান্ড শিখেন তাহলে ক্লাসের নোট নিতে সুবিধা হবে, ইটস এ গুড থিং টু ডু। এই হাইপ এবং এই মোবিলাইজেশনের ফলে হঠাৎ করে ছেলে মেয়ে ওই এইচএসসি পাস করে কম্পিউটার শিখতে যেত, ওইখানে যে ওয়ার্ড পারফেক্ট লোটা। সো হঠাৎ করে প্রচুর লোক কম্পিউটার শিখতে আসলো এবং কম্পিউটার ট্রেনিং বিজনেস বিকাম বিগ। বড় বড় প্রতিষ্ঠান তৈরি হলো তখন। শেষের দিকে এই ট্যাপটেকের মতো অর্গানাইজেশনও ঢাকা আসা শুরু করলো। সো দ্যাট ওয়াজ ওয়ান বিগ মোবিলাইজেশন। আমরা প্রচুর লোক পেলাম কম্পিউটার জানা। খুব আশাবাদী অ্যাজ এ গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই যে আমরা কম্পিউটারে আমরা বিশাল সম্ভাবনা কাজে লাগবে হবে। 91-এ ইনফ্যাক্ট বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ইউএনডিপি এবং আইটিসি, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, এরা 91-এ একটা প্রতিবেদন করে যে বাংলাদেশের কম্পিউটারের এক্সপোর্ট বাড়াতে গেলে কি লাগবে। তারপর 92-তে সেটারই একটা রিপিট করা হয়, সেটা আর একটু ডিটেল আলোচনা করা হয়। সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ, তখন ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউএনডিপি এবং ইউনিডো, ইউএন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এরা মিলে আগের প্রতিবেদনের উপর ভিত্তি করে ডিটেল স্ট্র্যাটেজি তৈরি করে যে বাংলাদেশে যদি কম্পিউটার এক্সপোর্ট আসলেই বিরাট এক্সপোর্ট করতে হয় তাহলে কী করা লাগবে। তো সেই রিপোর্টও বেশ পজিটিভ রিপোর্ট আসে। আমরা জানতে পারি যে না, আসলেই বাংলাদেশ হ্যাজ দ্য পোটেনশিয়াল। আমরা তখন কম্পারেটরি কান্ট্রি হিসাবে ইন্ডিয়ার কথা দেখি, ভিয়েতনাম দেখি, আয়ারল্যান্ড ইভেন আসে অ্যাজ এ কম্পারেটর, এবং সব জায়গায় দেখতে পাই যে ওদের যা যা আছে সেটা যদি আমরা রেপ্লিকেট করতে পারি তাহলে আমরা আসলে বিলিয়ন ডলার করতে পারবো। যেটা তখন করা হয়েছিল, আমার কাছে মনে হয় আমরা অনেকেই একটু ডেলিবারেটলি করছিলাম। সেটা হচ্ছে উই ওয়ার লিটল বিট ওভার অপটিমিস্টিক, উই আর probably were a little bit deliberate as well, যে to project it, to create this interest among all the stakeholders. কিন্তু যা হওয়ার তাই হলো যে আমরা তখন আমরাও একদম নতুন, জানতাম না, আমি করেছিলাম যে আসলে কি দরকার, আয়ারল্যান্ডের ডেটা এন্ট্রি সাকসেস বাংলাদেশে রেপ্লিকেট করতে গেলে কি লাগবে। উই আর নট ফুলি ক্লিয়ার অফ ইট, আইডিয়াটা ক্লিয়ার ছিল না। আমাদের ধারণা ছিল যে ইংরেজি জানা লাগবে, ইংরেজি কত ভালো বা কত খারাপ জানা লাগবে সেটা আমরা জানতাম না। যেমন মনে হচ্ছে প্রথম দিকে যে ডাটা এন্ট্রি ফ্রম বাংলাদেশে ঢাকায় কাজ শুরু করে, তাদের যেগুলি ঝামেলা হচ্ছিল যে ডাটা এন্ট্রি যারা করছে তারা হয়তো ইংরেজিতে বুঝতে পারছে, কিন্তু কিছু জিনিস আছে যেটা আপনাকে জানতে হবে, কোনটা রাস্তার নাম আর কোনটা লোকের নাম, কোনটা হচ্ছে একটা ফেস্টিভ্যালের নাম। মানে ইফ ইউ ডোন্ট নো দ্য কনটেক্সট অ্যাবাউট হুইচ দিস পার্টিকুলার টেক্সট ইজ রিটেন, ওইটাকে আপনি যখন শুনে শুনে ট্রান্সক্রাইব করতে চাবেন সমস্যা হবে। কিছু ওসিআর ব্যবসা বাংলাদেশে আসলো তখন, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, বড় বই স্ক্যান করে সেই স্ক্যানটাকে আবার ক্যারেক্টার ট্রান্সফার করার পরে সেটা এরর চেকিং। সেখানেও আমরা দেখলাম আমাদের ছেলেমেয়েরা খুব বড় ধরনের সমস্যায় পড়ছে, কারণ আমরা কনটেক্সট বুঝছি না, ছেলেমেয়ে, এটা একটা সমস্যা হচ্ছে। সেকেন্ডটা হচ্ছে আমাদের খুব একটা ধারণা ছিল না যে এইরকম একটা কাজ সাকসেসফুলি কমার্শিয়ালি ভায়াবলি করতে কী ধরনের নেটওয়ার্ক লাগে। একটা ধারণা ছিল যে আমাদের উন্নত নেটওয়ার্ক লাগবে, কানেকশন সরাসরি হতে হবে। ইনফ্যাক্ট নেটওয়ার্কের ধারণাটাই 91-এর কথা যদি বলি, ইন্টারনেটের ধারণাটাই তখনও বাংলাদেশে খুব খুব স্পষ্ট ছিল না। বাট তবুও একটা ধারণা ছিল যে আমরা যদি ইন্ডিয়াকে ফলো করতে পারি তাহলে আমাদের বিরাট সাফল্য আসবে, কিন্তু সেটা আসেনি। তারপর
ওয়ান থেকে এই জিনিস শুরু হতে হতে যখন সবাই আমরা হতাশ হতে ধরলাম যে আচ্ছা তাহলে আর হচ্ছে না, সরকারও এবং সরকারি যারা পলিসি মেকার তারাও বোঝা শুরু করলো যে এরা যা বলছে এটা হয়তো ইমপ্লিমেন্টেবল না বা এটা থেকে সুফল আসবে না। সেই সময়ে দুটো তিনটা জিনিস হলো। একটা হচ্ছে বেশ কয়েকজন ইয়াং ভেরি এনার্জেটিক আইটি গ্র্যাজুয়েট যারা গ্র্যাজুয়েশন করেছে ইউএসএ বা পশ্চিমা দেশে, তারা ফেরত আসলো। সমুদ্র হকের নাম বলতে পারি আমি, যে 92-তে ফেরত 93-তে ফেরত আসলো। সমুদ্র হক স্টার্টেড দিস ইয়ে। আমরা সমুদ্র হকের সাথে নিয়ে আমি কনসেপ্টের, সমুদ্র হক একসময় কনসেপ্টে ছিল। সো আমি, ডক্টর সমুদ্র হক, আসাদুর রহমান, আমরা সবাই মিলে একটা এক্সপেরিমেন্টেশন করলাম। আমরা একটা প্রথম বুলেটিন বোর্ড সার্ভিস ডেভেলপ করলাম বাংলাদেশে, যেটা মনে আছে আমি প্রথম সমুদ্র হকেরই সাথে করে আনা মোডেম বুয়েটে গেলাম ইনস্টল করতে। ওই প্রথমবার ওখানে বুয়েটে মোডেম ইনস্টল হলো। সেখান থেকে বিবিএস দিয়ে আমরা চেষ্টা করলাম ধানমন্ডির সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে। এস্টাবলিশড হলো। চ্যাটিং, অনলাইন চ্যাটিং অ্যান্ড ওয়েবসাইট আপডেটিং এই জাতীয় কাজ তখন ট্রাই করার চেষ্টা করলাম। তখন ওয়েবসাইটগুলি এখনকার মতো HTML বেস ছিল না, ইট ওয়াজ নট দিস ফ্লেক্সিবল। যাক, সো আমাদের 97-এ জিআরসি কমিশনটা সেই কারণে খুব গুরুত্বপূর্ণ যে 91-এর হাইপ 94-5-এ যখন এটা প্রায় সবাই ধরে নিচ্ছে যে এটা কিছু হচ্ছে না, তখন জিআরসি কমিশন রিয়েলি কেম ব্যাক উইথ এ ভেরি টার্গেটেড লিস্ট অফ রেকমেন্ডেশন। যদিও জিআরসি রিপোর্টে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা যদি ওগুলি করতে পারি তাহলে 2008-এর মধ্যে আবার একই সংখ্যা $2 বিলিয়ন সফটওয়্যার এক্সপোর্ট করতে পারবো। This 2 billion came again and again in different context. So জিআরসি রিপোর্টের স্পেসিফিক কিছু ফলো আপ হলো। বেসিস 97-এ শুরু হলো। বেসিসের যদিও কথাবার্তা শুরু হচ্ছিল 94-5 থেকেই, 90 আর একটু আগে থেকেই। ইনফ্যাক্ট কনসেপ্ট কম্পিউটার নেটওয়ার্ক, সেখানে আমি যখন ছিলাম তখনই আমরা নিজেরা চাঁদা দিয়ে একটা কিছু করার চেষ্টা করছিলাম। তারপরে আমি নিজে অবশ্য কনসেপ্ট থেকে বের হয়ে গেলাম 93-তে। আমার নিজের অর্গানাইজেশন করলাম, ডেভেলপার্স, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটা ডেডিকেটেড সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম হলো। যাক, সো 97-এ 90s-এ আরেকটা মেজর ডেভেলপমেন্ট হলো। সেটা হচ্ছে আমি বলবো 95-এর মাঝামাঝি। ডেটা এন্ট্রির কাজ যে খুব হলো তা না, কিন্তু এই আলোচনার ফলে আমাদের কিছু লোকাল এন্টারপ্রেনিয়র যাদের অন্যান্য ব্যবসায় যারা ভালো করেছে, টেক্সটাইলে ভালো করেছে, গার্মেন্টসে ভালো করেছে, they also suddenly become interested about IT. Why not invest in IT? Because তখন আমাদের লাইন অফ আর্গুমেন্ট ছিল যে IT will be the next garments. এটা হচ্ছে 95-6-এর কথা বলছি। And then a lot of successful businessmen also invested in IT.